एक प्यार का नगमा है मौजू की रवानी है। মনে আছে আজ থেকে 2-3 বছর আগে ভাইরাল হওয়া রানু মণ্ডল, কাঁচা বাদাম কাকু মানে ভুবন বাদ্যকরকে, তারা এখন কোথায় গেছে? না দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, না দেখা যায় রিয়েলিটি শোতে। এমন একটা সময় ছিল তারা ইন্ডিয়ার সব থেকে বড় বড় রিয়েলিটি শো সেখানে অ্যাজ এ গেস্ট হিসাবে গেছে, কিন্তু এখন তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর আজ আমি তাদের কেরিয়ারের পুরো কাহিনীটা তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। গান গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের ভুবন বাদ্যকর। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি করে যাই আমাকে লজ্জিত হতে হবে। কাঁচাবাড়ি বিরাট দালান বানিয়েছেন, কিন্তু কি হলো হঠাৎ? অভাবের তাড়নায় বাড়ি ছাড়লেন কেন বাদাম কাকু? রানাঘাট স্টেশনে প্রতিনিয়ত ভিক্ষা করে বেড়াতেন এই রানু মণ্ডল। সেখানে তিনি স্টেশনে বসে 1972 সালের শোর মুভির গান, যেটা লতা মঙ্গেশকর গেয়েছিলেন, এক প্যার কা নগমা হে, এই গানটি সে তার নিজের সুরে গাইছিলেন। হঠাৎ করে সেখানে একটা লোক আসে যার নাম অতীন্দ্র চক্রবর্তী। তিনি একজন 26 বছর বয়সী ইঞ্জিনিয়ার ছিলেন। তার গলার শটটা তাকে ইমপ্রেসড করেছিল, তার জন্য সে তার ভিডিওটা রেকর্ড করে এবং ফেসবুকে ছেড়ে দেয়। এবং ভিডিওটা দেখতে না দেখতেই একদিনের মধ্যেই 2.5 মিলিয়ন ভিউজ চলে আসে। আর তারপরেই তাকে তার নর্মাল জীবনযাপন থেকে তাকে সেলিব্রিটি তৈরি করে দিয়েছিল। এরপরে সে পৌঁছে যায় মেন স্ট্রিমে, মানে বলিউডে। হিমেশ রেশমিয়া তাকে কন্ট্যাক্ট করে তার মুভিতে একটা গানের সুযোগ করে দেয় তিনি। যেহেতু সে তখন ভাইরাল অবস্থায় ছিল এবং তাকে নিয়ে যেই টপিকটাই আসতো না কেন, তার গান হোক বা কোনো ইন্টারভিউ, সবকিছুই ভাইরাল হতো, সেটা তো অবশ্যই হবেই। এবং তারপরে তিনি ইন্ডিয়ার বড় বড় রিয়েলিটি শো যেমন সুপারস্টার সিঙ্গার এবং কমেডি স্টার, এবং এটাও জানা গেছিল তিনি বিগ বস 13-এ লাঞ্চ ইভেন্টে তাকেও ইনভাইট করা হবে, মানে অ্যাজ এ গেস্ট হিসাবে তাকে ইনভাইট করা হবে। তার কেরিয়ারটা একদম পিকে ছিল, কিন্তু তারপরে শুরু হয় তার ডাউনফলের সময়। তিনি এয়ারপোর্ট থেকে ফেরার সময় এক ভদ্র মহিলা অ্যাজ এ ফ্যান তার কাছ থেকে একটা ছবি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে কি বলে, স্পর্শ করছো কেন, এবং তাকে মনে করিয়ে দেয় যে সে একজন সেলিব্রিটি। আসলে সে হিন্দিতে এই শব্দটা বলেছিল, তুম লোগো মে কোই আকল নাম কি চিজ হ্যায় কি নেই। এবং এই জিনিসটার পরেই পুরো ইন্টারনেট জগৎ তাকে ট্রোল করেছিল। এবং তারপরে তার আরেকটা ঘটনা দেখা যায়, যখন আরেক মহিলা তার সাথে সেলফি নিতে যাচ্ছিল এবং সে তার গায়ে টাচ করে তাকে ডাকার চেষ্টা করছিল, তখন সে আবার ঘুরে গিয়ে তাকে খারাপ মন্তব্য করে, বলে তুমি টাচ করছো কেন আমাকে, এবং বলে আমাকে টাচ করার অধিকার কিন্তু তোমার নেই, এবং তাকে সেলফিও দেয় না। এবং তখনই তার সোশ্যাল মিডিয়ায় একটা মেকআপ করা ছবি ভাইরাল হয়। সেটার কারণে সে প্রচুর পরিমাণে ট্রোল হয়। মানে তার ছবিটা এমন ছিল, সেটাকে দেখে সবাই দ্য কনজিউরিং মুভির সাথে তুলনা করেছিল ওই ছবিটির, এবং সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণে ট্রোল করা হয় তাকে। তিনি ভাইরাল হওয়ার পরেই তার মেয়ে এলিজাবেথ সাথী রয় তার মার কাছে ফিরে আসে বহু বছর পর। মানুষের তো এটাই মনে হয়েছিল, তারা এটাই বলছিল যে ভাইরাল হওয়ার পরেই তার মার সাথে দেখা করতে এসেছে, এর আগে কোথায় ছিল, মানে তাকে গোল্ড ডিগার হিসাবে বলছিল সবাই। আমি যতটা পেরেছি মাকে আমি অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, এবার সে তার অ্যাকাউন্ট থেকে টাকা পেয়ে বাজে কথা তুলবেন না, আমি মানা করছি। লোকে বলছে যেটা সবাই আমরা জানি, যেটুকু আমাকে বলতে দিই, যেটা জানি যে আপনি মাকে দেখেন যে বললেই মাকে রানাঘাটে গেলেন। এই রানু মণ্ডলের ক্যারিয়ারে ডাউনফলের আরেকটা কারণ তার মেয়েও। দেখো, যখন তিনি ভাইরাল হয়েছিল তখন কিছু ছেলেই তার ম্যানেজার হিসাবে কাজ করত এবং তারাই তার শোর জন্য যত যা ম্যানেজমেন্ট হতো সবকিছু করত। কিন্তু যখনই তার মেয়ে আসলো, সমস্ত টাকার হিসাব তার কাছে চলে আসলো। যেখানে একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল যে তাকে রিয়েলিটি শো থেকে 50,000 টাকা দেওয়া হয়েছিল, সেখানে নাকি তার মাকে শুধুমাত্র 10,000 টাকাই দেওয়া হয়েছে, আর 40,000 টাকা তারা খেয়ে নিয়েছে। তার ম্যানেজার তপন তাকে ছেড়ে চলে যায়। তারপরে আর কি, এই ম্যানেজমেন্টের কাজ তার মেয়ে তো কিছুই বোঝে না, এবং তাদের এই যে অ্যালিগেশন গুলো, এগুলো মেন স্ট্রিমে চলে আসে। कानू से उनकी ज़रूरत का सामान लेने के लिए 10,000 रुपए लेकर गए थे, लेकिन जब वो अपनी मां से मिली तब उनके पास 1-2 नई नाइटी के अलावा
अलावा ज़रूरत का कोई और सामान नहीं था। এর জন্য তার মেয়েকেও সবাই ট্রোল করতে থাকে। বলতে পারো এখন তার মেয়ে কোথায় গেছে? আজকের দিনে দাঁড়িয়ে রানু মণ্ডল এখন একাই থাকে, না আছে তার কাছে কোনো শো, না আছে কোনো ইনকামের পন্থা, না আছে তার মেয়েও। এখন সে তার বাড়িতে একাই থাকে এবং যখনই কিছু ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার সাথে দেখা করতে যায় তখন তাকে কিছু খাবার দিয়ে আসে বা তার বিনিময়ে তাকে কিছু টাকা দিয়ে আসে। এইভাবেই চলছে তার দিন এবং কোনো কোনো সময় তো তিনি রাগ হয়ে যায় এবং তাকে জাটা পেটাও করে। আর এইভাবেই চলছে আজকের দিনে তার সময়। কি ছিল আর এখন কিসে পরিণত হলো? শুধু তাই নয়, আমাদের কাঁচা বাদাম কাকুকেই দেখে নাও না। তিনি তার পেশা অনুযায়ী কাঁচা বাদাম নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং তিনি তার ব্যবসার জন্য একটা গানও বেঁধেছিলেন, এই কাঁচা বাদাম গান। এই গানটি গেয়েই তিনি গ্রামে গ্রামে কাঁচা বাদাম সেল করে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এবং একদিন একটা ছেলে তার গানটা শুনে তার খুব ভালো লাগে এবং সে তাকে বলে, কাকু আরেকবার গানটা গাও না, আমি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। এবং ভুবন কাকু গানটা গায় এবং ওই ছেলেটা ওই গানটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তারপরে গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। তারপরে কিছু মিউজিক ক্রিয়েটার তার ওই কাঁচা বাদাম গানটিকে তার কাছ থেকে কিনে নিয়ে রিমিক্স বানায় এবং তারা ইউটিউবে পাবলিশ করে দেয়। তারপরে কখনো তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি, সেই গানগুলো আস্তে আস্তে ভাইরাল হতে থাকে। এবং তার এই গানটা ভাইরাল হওয়ার পিছনে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সব থেকে বড় হাত রয়েছে, যার নাম হলো অঞ্জলি আরোরা। এই অঞ্জলি আরোরাই কাঁচা বাদাম গানটিতে তার আন্দাজে ডান্স করে সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে রিল আপলোড করে দেয় এবং সেই রিলটা এত পরিমাণে ভাইরাল হয় যেটা ধারণার বাইরে। কাঁচা বাদাম গানটিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, যেটা ইউটিউবে এখন 68 মিলিয়ন ভিউজ রয়েছে। কিন্তু অঞ্জলি আরোরার গানটা ভাইরাল হওয়ার পর তারপরে ইন্ডিয়ার বড় বড় অ্যাক্টরেসের কাছেও পৌঁছে যায়, যেমন মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ, সবাই ওই কাঁচা বাদাম গানে ডান্স করে আপলোড করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এরপরে আর কি, সেই বাদাম বিক্রি করা কাকু তিনিও পৌঁছে যায় মেন স্ট্রিমে। দাদাগিরি সিজন 9-এ অ্যাজ এ গেস্ট হিসাবে তাকে ইনভাইট করা হয় এবং স্মার্ট জড়িতে তার স্ত্রী এবং তাকে ইনভাইট করা হয় এবং সেখানে তো জিতও তার গান গেয়ে তার সাথে ডান্স করেছিল। হাতে বলা থাকে যদি সিটি করতে চান দিয়ে যাবেন তাতে সমান সমান তবে বাদাম বাদাম। তারপরও তার সাথেও অনেক কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, মানে যেমন তার গানটা যে কিনে নিয়েছিল, যে এগ্রিমেন্টে তাকে সাইন করিয়ে নিয়েছিল, সেখানে তো আর পুরো গানটার কপিরাইটই সেই লোকটা কিনে নিয়েছিল। এর জন্য সে নিজের তৈরি করা গানটিও কোনো জায়গায় গাইতে পারছিল না যেখানে কপিরাইট চলে আসতো। তার জন্যই তিনি থানায় গিয়ে কেস করে, বলে তাকে ভুলভাল বুঝিয়ে এগ্রিমেন্টে সাইন করিয়ে তার গানটাকে কিনে নেওয়া হয়েছে এবং এগ্রিমেন্টে যে ছিল তার গানটা রিলিজ হওয়ার পর যা ইনকাম আসবে তার 60% তাকে দেবে এবং 40% ওই কোম্পানি রাখবে। কিন্তু 2 বছর হয়ে গেল তাকে 1 টাকাও দেয়নি, সেই অ্যালিগেশনই লাগায় তিনি। लेकिन हाल ही में सिंगर का कहना है कि उनके साथ धोखा हुआ है और अब उन्हें अपने ही गाने को पोस्ट करने पर কপিরাইট মিল রা। তারপরে আবার কি, বড় বড় মিউজিক ইন্ডাস্ট্রিও তাকে আর কাজ দেয় না। তারপরে তার ছেলে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছিল, সেখানে তারা তাদের ব্লগ আপলোড করত এবং কিছু কিছু গানও সেখানে আপলোড করত, কিন্তু সেগুলো আর কিছুই চলে না। যেমন কিছুদিন আগেই হ্যাপি নিউ ইয়ার 2024 বলে একটা গান আপলোড করে, যেটায় 4 মাস হয়ে গেছে, এখন 100 কেও ভিউজ আসেনি। এবং তার পপুলার গান কাঁচা বাদামের এক অল্টারনেটিভ পাকা বাদাম গান আপলোড করে তার ইউটিউব চ্যানেলে, সেটাও চলেনি, সেটাই এখন 10,000 ভিউজ হয়ে থেমে রয়েছে। বাদাম বাদাম ভায়া পাকা বাদাম আমার কাছে আছে শুধু পাকা বাদাম। মানে তিনি যখন ভাইরাল হয়েছিল তার একটা ইন্টারভিউ ছাড়লেও 2 থেকে 3 মিলিয়ন ভিউজ চলে আসতো, সেখানে তার একটা নিজের তৈরি করা সং, নিজের গানেই এখন 10,000 ভিউজ আসছে না। কোথায় গেল সেই দিন? এবং 2 সপ্তাহ আগে এই সময় ইউটিউব চ্যানেলে তার একটা ভিডিও আপলোড করা হয়, সে ভোট দিতে যাচ্ছে সেই ভিডিও, এবং সেই ভিডিওতে 2000 ভিউজও কমপ্লিট হয়নি। মানে তার পপুলারিটি এতটাই নিচে নেমে গেছে। দেখো ভাই, এই ওভারটাইম সাকসেস হলো পতনের মূল কারণ, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। এই ভুবন কাকু, রানু মণ্ডল, তাদের সাথেও ঠিক তাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের ছোট্ট একটা ক্লিপ ভাইরাল হয়ে গেছে এবং কিছুদিনের জন্য তারাও ভাইরাল হয়ে গেছিল, কিন্তু তাদের কোনো ক্রিয়েটিভিটি না থাকায় তারা আজ আবার পথে নেমে গেছে। যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মন্টি রয়কেই দেখো না, আজ থেকে 4 বছর আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ট্রান্সফরমেশন ভিডিও, মানে ছেলে থেকে কিভাবে মেয়ে হয়ে যায়, সেই ভিডিওটা তার প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল।
এবং তারপরে তার কেরিয়ারটাও হু হু করে উপরে উঠে গেছে। কিন্তু আজ থেকে 6 মাস হয়ে গেছে তার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আসে না, সেরকম কোনো ভিউজ আসতো না। কোথায় গেল সেই মন্টি রয়, স্যান্ডি সাহা? এগুলো সব ওভার টাইম সাকসেস। এই সাকসেসের পর 90% মানুষই আবার জায়গায় ফিরে আসে, কিন্তু যাদের একটু ক্রিয়েটিভিটি আছে তারা কিন্তু থেকেই যায়। সবাই পারে না তা। আমাদের এই বাবা কা ধাবা দাদু দিদা একসময় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, কিন্তু এখন আর দোকানে সেরকম কেউই আসে না। সর্বশেষে আমি একটাই কথা বলবো, তোমরা যদি কেউ এই ইন্টারনেট জগতে বা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যাও তাহলে কখনোই এই ওভার টাইম সাকসেস দেখো না। তোমরা ধীরে ধীরে কাজ করে যাও, তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে যাও। যদি তোমাদের ধীরে ধীরেই গ্রোথ হয় তাহলে হোক, এটাই তোমাদের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। মানে ভবিষ্যতে তুমি যে ধীরে ধীরে মানুষগুলোকে এক জায়গায় করেছিলে তারাই তোমার ভিডিওটা প্রতিনিয়ত দেখবে। কিন্তু এরকম ওভার টাইম সাকসেস পেলে তারা একদিন তোমার ভিডিওটা দেখে পরের দিন আর আসবে না। আমিও ইউটিউবে 6 বছর ধরে কাজ করছি। আমার এই চ্যানেলটা বাদেও আরো অনেক চ্যানেল ছিল বলছি কেন, এখনো আছে। সেগুলো একদিন তোমাদেরকেও দেখাবো যখন আমার 100K সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমার এই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে খুব ভালোই গ্রোথ হচ্ছে। আমি 6 বছর কাজ করার পরই আস্তে আস্তে শিখেছি এডিটিং, আস্তে আস্তে শিখেছি অডিও রেকর্ডিং এবং কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। আমি কিন্তু কখনোই ওভার টাইম সাকসেস পাইনি এবং সেই সাকসেসটা আমি কখনোই চাই না আমার সাথেও কোনোদিন এরকম হোক। তাই আমার রেগুলার 100 ভিউজ আসলেও আমি খুশি। আমার সাবস্ক্রাইবার কিন্তু 2000-এর একটু বেশি। রিসেন্ট আপলোড করা ভিডিওতে 100 থেকে 150 ভিউজ কিন্তু চলে আসে। এই 100 বা 150টা অডিয়েন্স কিন্তু আমি কামিয়েছি যারা আমার ভিডিও রেগুলার বেসিস দেখে। এবং যদি ভিডিওটা সেরকম তৈরি করতে পারি তাহলে ওই 100টা অডিয়েন্সই পারে আমার এই ভিডিওটা পুরো ভাইরাল করে দিতে। যেমন আমার কিছু ভিডিও ভালোই পারফরমেন্স করেছে, যেমন ডাউনফল অফ মিরাক্কেল, ডাউনফল অফ বাংলা সিনেমা। এই ভিডিওগুলো দেখো কিছুদিনের মধ্যে কত ভিউজ চলে এসেছে। তাই আমি সবার শেষে একটা কথাই বলবো, এই বাদাম কাকু হোক বা রানু মণ্ডল, মন্টি রয় হোক বা স্যান্ডি সাহা, তোমরা কখনোই এই ওভার টাইম সাকসেসের পিছনে ঘুরো না। তোমার ক্রিয়েটিভিটি যদি না থাকে তাহলে কিন্তু তোমারও একই হাল হবে। এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আনতে থাকবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের এক নতুন ভিডিওতে। বাই।